আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, আমরা এই পর্বে পড়ব বিরাম চিহ্ন নিয়ে। দেখো, কথা বলার সময় বাক্যের শেষে আমরা থামি। কথা বলার সময় বাক্যের শেষে আমাদের কি হয়? থামতে হয়। না থামলে বাক্যের অর্থটা সঠিকভাবে বোঝা যায় না। তো কোনো বাক্যে আমরা কোনো কিছুর বিবরণ দিই, কোনো বাক্যে কিছু জানতে চাই, কোনো বাক্যে প্রকাশ করি বিস্ময়ের ভাব। আবার কোনো কথার অর্থ স্পষ্ট করার জন্য একই বাক্যের মাঝখানে মাঝে মাঝে থামতে হয়। ওকে, বাক্যের অর্থ সুস্পষ্ট বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে যেভাবে বিরতি দিতে হয়, লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। ঠিক আছে, দেখো এটা কয়টা নাম? তিনটা নাম। এটা মুখস্থ করে ফেলো। বিরাম চিহ্নের ধারণা: কয়েকটি বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয় এবং কিছু বিরাম চিহ্ন বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। নিচে এগুলোর পরিচয় দেওয়া হলো। তো বাক্যের শেষে বিরাম চিহ্ন যেসব ব্যবহৃত হয়, দেখো বাক্যের শেষে নিচের তিনটি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। ঠিক আছে, প্রথমে আছে কি দাড়ি। বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্যটা যখন শেষ তখন দাড়ি বসে। ওকে, পাহাড় আর জঙ্গলের মধ্য দিয়ে আমাদের রাস্তা। ওকে, বাক্য শেষ, দাড়ি হয়েছে। রাস্তা হেয়ার পিনের মতো এঁকে বেঁকে উপরের দিকে উঠেছে। আব্দুল লতিফ পাহাড়ের পথ দিয়ে মোটর চালাতে সিদ্ধহস্ত। দেখো, সবকটা বাক্য শেষ হয়েছে এবং আমরা দাঁড়ি ইউজ করেছি। প্রশ্ন চিহ্ন: প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়। যেমন, তোমার নাম কি? নতুন তাকে বাগে নিল না তো রে? ওকে, প্রশ্ন করেছে। এবার ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা কি করেছে? প্রশ্ন করেছে, সো প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন বসেছে। ওকে, তারপর হচ্ছে বিস্ময় চিহ্ন। হৃদয় আবেগ, ভয়, ঘৃণা, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ করতে এবং সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়। যেরকম, ওরে বাবা কত বড় সাপ! আহ, কি চমৎকার দৃশ্য! হায় হায়, ছেলেটা এতিম হয়ে গেল! মহারাজ, এই আশ্রম মৃগ বধ করিবেন না। ঠিক আছে, তো এখানে কি বসেছে? বিস্ময় চিহ্ন বসেছে। তো খ নম্বরে আছে, দেখো বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন। বাক্যের মধ্যে সাধারণত নিচের বিরাম চিহ্নগুলি বসে। প্রথমে কি আছে? কমা। বাক্যের মধ্যে অল্প বিরতির জন্য কমা ব্যবহৃত হয়। বাক্যে অনেক ক্ষেত্রে কমা বসে। যেরকম, বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতি প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন, সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। অল্প বিরতির জন্য কি কমা ব্যবহৃত হয়, মনে রেখো। ক্ষতে আছে, দেখো পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসালে শেষ পদটি ছাড়া বাকি পদগুলোর পর কমা বসে। যেমন, সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প। ঠিক আছে। ঘ নাম্বার, সম্বোধন পদের পরে কমা বসে। যেমন, নিপা এদিকে এসো, নিপা এদিকে এসো। তাকে কি সম্বোধন করছে, নিপাকে। উদ্ধার চিহ্নের আগে কমা বসে। যেমন, রনি বলল, এই যে ওই উপরের চিহ্নটা হচ্ছে উদ্ধার চিহ্ন, এর আগে কি বসেছে? কমা বসেছে। ঠিক আছে, এটা কি? উদ্ধার চিহ্ন, দুটা মিলে। ওকে, মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে। আমরা লিখি কি 8ই মাঘ, তারপর কমা দিব, বুধবার, বারের পরে কমা দিব, তারপর 1935 সাল। বাক্য শেষ, শেষে দাঁড়িয়ে দিয়েছি। ওকে, বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে। যেমন, 9 ইকবাল রোড, ঢাকা 1207। ঠিক আছে, বাড়ি বা রাস্তার পরে কি কমা বসে, আমরা এখানে কমা বসিয়েছি। 6 নম্বরে আছে, দেখো সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কমা বসে। যেরকম, পদ্মা, মেঘনা, যমুনা আর ব্রহ্মপুত্র আমাদের বড় নদী। পদ্মা, মেঘনা, এই দুইটা পর কি বসেছে? কমা বসেছে। এই দুইটা কি সমজাতীয়, এই দুইটাই নদী। আচ্ছা, আর আর যখন লিখবো তখন এটার আগে কি কমা হবে না। ওকে, 6 নম্বরে দেখো একই ধরনের পদ জোড়ায় জোড়ায় থাকলে প্রতি জোড়াকে আলাদা করতে কমা বসে। যেমন, মামা, মামি, চাচা, চাচি, ফুফা, ফুফি আমাদের সঙ্গে বনভোজনে গিয়েছিলেন। ঠিক আছে, একই একই ধরনের পদ কিন্তু জোড়ায় জোড়ায় বসছে। ফুফা, ফুফি, চাচা, চাচি এগুলো কি একই ধরনের পদ। ওকে, 6 নম্বরে আছে, দেখো
এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে, এক ধরনের একাধিক, যেমন আমাদের আছে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী। কি, এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে কমা ব্যবহৃত হয়েছে। এখন হলো সেমিকোলন। কমার চেয়ে যদি একটু বেশি বিরতির প্রয়োজন হয় তাহলে আমরা কি দেই, সেমিকোলন বসাই। ঠিক আছে, যেমন সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এই মায়ার বন্ধন কি কখনো ছিন্ন করা যায়? ওকে, কুলন। একটা পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কুলন ব্যবহৃত হয়। যেমন সবাই সিদ্ধান্ত হলো, এখানে আমরা কি দিয়েছি, কুলন দিয়েছি। একটা বাক্যের পর আরেকটা বাক্য, 1 মাস পরে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আমরা কুলনের ব্যবহারটা জানলাম। ড্যাশ, যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন ধরো, তোমরা দরিদ্রের উপকার করো, ঠিক আছে, ড্যাশ, এতে তোমাদের সম্মান যাবে না, ড্যাশ বাড়বে। ওকে, তারপর হচ্ছে হাইফেন। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন এ আমাদের শ্রদ্ধা, অভিনন্দন, আমাদের প্রীতি, উপহার। এখানে কি বসেছে, সমাসবদ্ধ পদে হাইফেন বসেছে, প্রীতি, উপহার। ঠিক আছে, উদ্ধার চিহ্ন। বক্তার প্রত্যক্ষ থেকে উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত করা হয়। যেমন শিক্ষক বললেন, কমা দিয়ে এই যে তার বক্তব্যটাকে উদ্ধার চিহ্নের উপরে ভিতরে বসানো হয়েছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়বো পৃষ্ঠা নাম্বার 58। এখানে আছে বন্ধনী চিহ্ন। দেখো, এই যে এগুলো হচ্ছে বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো বন্ধনী চিহ্ন গণিত শাস্ত্রে ব্যবহৃত হয়। কোথায়? গণিতে আমরা ব্যবহার করি। তবে প্রথম বন্ধনীটি বিশেষ্য ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। যেরকম ধরো, তিনি ত্রিপুরায়, বর্তমানে কুমিল্লা জন্মগ্রহণ করেন, অর্থাৎ তিনি ত্রিপুরায় জন্মগ্রহণ করেন। তো এখানে ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে বর্তমানে কুমিল্লা। বিন্দু চিহ্ন, শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু চিহ্ন ব্যবহৃত হয়। যেমন তিনি পিএইচডি, ঠিক আছে, ডিগ্রি লাভ করেছেন। রাজু এবার এসএসসি পাস করেছে। তো এটার পরে কি বসেছে, বিন্দু বসেছে। শিক্ষার্থীরা 7.2 আছে যে বিবৃতিমূলক হা বোধক বা না বোধক, যেমন প্রশ্ন, বিস্ময় ও অনুজ্ঞা বাক্যে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। অর্থাৎ বিবৃতিমূলক বাক্যের মধ্যে কি হা বোধক আর না বোধক আছে, আর প্রশ্ন, বিস্ময় ও অনুজ্ঞা বাক্যে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। যেমন হা বোধকের একটা উদাহরণ দেওয়া আছে, ছোটবেলা থেকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, ওকে। আবার দেখো, সমুদ্রে নানা রকম প্রাণী বাস করে, নদীমাতৃক দেশ বাংলাদেশ। না বোধকে আছে মনটা ভালো না। আবার না, শুধু শহর নয়, সমগ্র অঞ্চলটা সর্বত্র প্রসিদ্ধ ও চিরপরিচিত। ঠিক আছে, তো এরপরে আছে দেখো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কি হয়, যে কি করে তুমি এই কাজ করলে, যেটা দ্বারা প্রশ্ন করা হয় সেটা শেষে কি প্রশ্নবোধক চিহ্নটা বসে। ওকে, বিস্ময়বোধক হলে যেটা দ্বারা আশ্চর্য বা বিস্ময়, অবাক বোঝায়। ঠিক আছে, এটা শেষে কি বসে, বিস্ময় সূচক এই চিহ্নটা বসে। তারপরে দেখো অনুজ্ঞাবোধক বাক্য। অনুজ্ঞাবোধক বাক্য হচ্ছে মন দিয়ে পড়ো, এটা শেষে কি বসেছে, দাড়ি বসেছে। অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, দাড়ি বসেছে। কাজটি করে দাও না ভাই, এটা একটু কি অবাক বা বিস্ময়ের মতো, কাজটি করে দাও না ভাই, এটা শেষে কি হবে, বিস্ময় সূচক চিহ্ন হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নমুনা প্রশ্নগুলো এটা শেষ করে ফেলবো। দেখো, এখানে 1 নম্বর আছে, বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কি ব্যবহৃত হয়? বলতে পারো কি ব্যবহৃত হয়? অবশ্যই বাক্যের শেষে ঘ নাম্বার বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। 59 পৃষ্ঠায় দেখো, দাড়ি চিহ্নের জন্য কত সময় প্রয়োজন? এটা সঠিক উত্তর হবে 1 সেকেন্ড। ক, আলাদা অর্থ প্রকাশক যৌগিক বা মিশ্র বাক্যের মাঝে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? গ, ড্যাশ ব্যবহৃত হয়। 4 নাম্বার, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে? কমা থেকে বেশি হলে সেমিকোলন। খ, সম্বোধন পদের পরে কি বসে? সম্বোধন পদের পরে কমা বসে। এগুলো আমরা পড়েছি রিডিং থেকে। 6 নম্বরে দেখো, সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কি বসে? সমজাতীয় এক পদ কমা বসে। উত্তর হবে গ, শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়? 7 নম্বর, তো এটা সঠিক উত্তর হবে কি, ঘ, বিন্দু।
তো শিক্ষার্থীরা ৮ নম্বরে আছে দেখো, যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হবে ড্যাশ চিহ্ন, খতে। ৯ নম্বর, সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে ঘ, হাইফেন ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা ১০ নম্বরে আছে দেখো, ত্রিপুরার অন্তর্গত জেলা কোন জেলা ছিল? ত্রিপুরার অন্তর্গত কি ছিল? কুমিল্লা ছিল, ঘ। ১১, অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এটা কোন জাতীয় বাক্য? এটা হচ্ছে অনুজ্ঞাবোধক বাক্য। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।